স্টুডেন্টস, ক্লাস 10 ইতিহাস বই থেকে পরপর পড়ে দিচ্ছি। তোমাদের এই বইটা হচ্ছে ইতিহাস পরিচয়, সাতটা প্রকাশনীর, লেখা দাশগুপ্ত, কর, পাহাড়ি। তোমরা অনেকে প্রশ্ন করতে থাকো স্যার কোন বইটা পড়াচ্ছেন, সেজন্য বলে দিচ্ছি আবার। এটা ইতিহাস পরিচয়, দাশগুপ্ত, কর, পাহাড়ি। আজকে দেখো এর তোমাদের একটা চ্যাপ্টার আছে প্রতিরোধ, বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ, তোমাদের থার্ড চ্যাপ্টার বইতে। এইটা পড়ে দেবো। দেখো, ভারতে ব্রিটিশ শাসনের সূচনা থেকে এদেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। প্রথাশ্রিত ধারায় গড়ে ওঠা এই আন্দোলনগুলিতে সাধারণ মানুষ, আদিবাসী, কৃষক প্রভৃতি নানা সামাজিক শ্রেণী অংশগ্রহণ করেছিল। সকল শ্রেণীর ভারতবাসীর এই অসন্তোষ ও বিক্ষোভের কারণ ছিল ইংরেজ কোম্পানির শোষণ ও অত্যাচার। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পূর্বে সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ওয়াবি আন্দোলন, ফরাজি আন্দোলন ইত্যাদি। আসলে ভারতবর্ষ ব্রিটিশদের একটা উপনিবেশ ছিল। ব্রিটিশদের উপনিবেশ থাকতে থাকতে দীর্ঘদিন মানুষকে অসন্তোষ, মানুষের উপরে যে অত্যাচার, এর বিরুদ্ধে মানুষ প্রতিরোধ আন্দোলন শুরু করে। এইগুলো নিয়ে আজকের আলোচনা। দেখো, ঔপনিবেশিক অরণ্য আইন এবং সেই বিষয়ে আদিবাসী জনগণের প্রতিক্রিয়া বিষয়ে সংক্ষিপ্ত ভূমিকা। অরণ্য ছিল মানুষের আদিম বাসভূমি। সময়ের সঙ্গে সঙ্গে মানব সভ্যতা অরণ্যের আদিম নির্ভরতা থেকে কিছুটা দূরে সরে এসেছে। ভারতে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসনে বেশ কয়েকবার অরণ্য আইন পাশ হয়েছে। বলা বাহুল্য, এই আইন আদিবাসী অরণ্য নির্ভর মানুষদের কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আসলে মানুষ প্রথম তো অরণ্য থাকতো, তারপরে আদিবাসীরা সেই আমাদের সেই পুরোনো যুগের কথা বাদ দিলেও আদিবাসীরা অরণ্য নির্ভর করেন। তারা সেখান থেকে তাদের মূল অর্থনৈতিক জীবিকা অরণ্যের কাঠ সংগ্রহ, ফলমূল সংগ্রহ, বা সেখান থেকে পাতা সংগ্রহ, বা বিভিন্ন রকম ভাবে অরণ্যের উপর তারা পুরোপুরি নির্ভরশীল। আর ব্রিটিশ যখন পুরো অরণ্যকে দখল করতে চাইলো, যখন রেল লাইন তৈরি হতে লাগলো, রেল লাইনের জন্য দরকার প্রচুর কাঠ, তাহলে সেই জন্য তারা কি করলো, অরণ্যকে যদি দখল করে নিয়ে যায়, অরণ্য থেকে কাঠ অরণ্য তাদের সুবিধা হবে, আর এতে আদিবাসী মানুষদের খুব অসুবিধা হয়ে দাঁড়ালো। প্রাক ঔপনিবেশিক আমলে অর্থাৎ 16শ শতাব্দী স্থানীয় মানুষজন অরণ্য বনজ সম্পদের ব্যবহার করত। ঔপনিবেশিক আমলে এই অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। বনাঞ্চল বা অরণ্যকে সরকারি সম্পত্তিতে পরিণত করে তার নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়। 1811 খ্রিস্টাব্দে জাভায় এবং 1840 খ্রিস্টাব্দে শ্রীলঙ্কায় আইন পাশ করে বনাঞ্চল ও অনাবাদী জমি ব্রিটিশ সরকার নিজ অধিকারে নিয়ে আসে। যেটা বন আর যেটা চাষ হয় না, সেসব নিজে অধিকারে, ব্রিটিশ সরকারের জমি, আর সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, এরকম আর কি। ব্রিটিশ সরকার জার্মানির বনাঞ্চল বিশারদ ডেইট্রিক ব্রান্ডিস কে ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করে। তিনি গাছ কাটা বন্ধ এবং পশুচারণ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করেন। তার প্রচেষ্টায় 1864 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় এবং 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট পাস হয়। তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কবে গঠিত? 1864 সালে। আর অরণ্য আইন প্রথম পাস হয় কবে? 1865-তে। এই আইনে অরণ্যের উপর ব্রিটিশ অধিকার বৃদ্ধি পায় ও সরকারি বনাঞ্চল সৃষ্টি হয়। এখন তখন অরণ্য আর ব্রিটিশের অধীনে এবং সরকারি বনাঞ্চল, কেউ সেই অরণ্য থেকে কোনো কিছু নিয়ে আসতেও পারবে না, কোনো দাবি দাবা থাকবে না, এরকম ব্যাপারটা। 1865 খ্রিস্টাব্দে বনাঞ্চল আইনে দুটি সংশোধন হয়, অ্যামেন্ডমেন্ট, যেটা সংশোধনকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। একটি 1878 খ্রিস্টাব্দে এবং অন্যটি হয় 1927 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে বনাঞ্চল আইন, তাতে কি থাকে? এক হচ্ছে সংরক্ষিত অরণ্য, রিজার্ভড ফরেস্ট, দুই হচ্ছে সুরক্ষিত অরণ্য, তাকে বলা হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট, এবং তিন হচ্ছে গ্রাম্য বনাঞ্চল, ভিলেজ ফরেস্ট তৈরি হয়। 1894 খ্রিস্টাব্দে জার্মান কৃষিবিদ ভয়েলকার এদেশে আসেন। তার পরামর্শ মতো ভয়েলকার রেজলিউশন পাশ হয়। এই সকল আইন পাশের ফলে বনাঞ্চলগুলির উপর ঔপনিবেশিক শাসনের কর্তৃত্ব দৃঢ় হয়। মানে একদম আইন পাশ করে বনাঞ্চলগুলো একদম ঔপনিবেশিক শাসনের তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। সাধারণ মানুষের আর কোনো প্রবেশ নেই, আদিবাসীদের কোনো প্রবেশ নিষেধ, এরকম তৈরি হয়। বনাঞ্চলের উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধির কারণটা কি ছিল? 1870 খ্রিস্টাব্দের পর থেকে রাজস্ব প্রাপ্তির আশায় বনাঞ্চলগুলির উপর ঔপনিবেশিক শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। বনাঞ্চলগুলির উপর ঔপনিবেশিক শাসন ও কর্তৃত্ব বৃদ্ধির নানা কারণ ছিল। এক হচ্ছে রেলের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ করা। প্রতি মাইলে 1880টি স্লিপার লাগতো। তো এখনকার ব্যাপারটা ছিল, আগেকার কাঠের পাটান দিয়ে রেল লাইন পাঠানো হতো। তাহলে এই যে রেলের স্লিপার তৈরির জন্য প্রচুর কাঠের দরকার, তা কাঠগুলো যদি সরকারি সম্পত্তি হয় তাহলে তো তাদের সুবিধা। সেই জন্য এই রেলের স্লিপারের জন্য তারা বনাঞ্চলকে দখল করার চেষ্টা করলো, আর কিছু নয়। যে রাজস্ব আদায় ও তার পরিমাণ বৃদ্ধি করা। তিন হচ্ছে বনাঞ্চল পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করা। আর বনাঞ্চল কেটে চাষযোগ্য জমি যদি বাড়ানো হয় তাহলে তাদের রাজস্ব আদায় বেশি বাড়বে। চার হচ্ছে ঔপনিবেশিক শাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। পাঁচ, বনাঞ্চলগুলি থেকে আয় ও ব্যবসা বৃদ্ধি করা। ছয়, বন সংরক্ষণ করা। সাত, জাহাজ তৈরির কাঠ সংগ্রহ করা। এবার দেখো, এখানে টুকরো কথা একটু আছে। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে।
কোম্পানির ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ স্বরূপ রংপুর বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। কোম্পানির ইজারাদার দেবী সিংহ দিনাজপুর, রংপুর ও এদরাকপুরের ইজারাদারি চড়া দামে লাভ করেন। অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য দেবী সিংহ তীব্র অত্যাচার শুরু করেন। এমত অবস্থায় 1783 খ্রিস্টাব্দের 18 জানুয়ারি রংপুরের কৃষকরা নুরুল উদ্দিনের নেতৃত্বে যে বিদ্রোহ ঘোষণা করে তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত। সরকার কঠোর হাতে বিদ্রোহ দমন করে এবং দেবী সিংহকে ইজারাদার পদ থেকে অপসারিত করে। এবার দেখো বিভিন্ন বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের সাধারণ ধারণাগত আলোচনা। সাধারণত বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব শব্দগুলোকে একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আদর্শগত দিক থেকে বিচার করলে এই তিনটি শব্দ সমান অর্থ বহন করে না, যদিও শব্দগুলির অর্থ খুবই কাছাকাছি। এই যে বিপ্লব কি জিনিস, বিদ্রোহ, অভ্যুত্থান আমরা ভাবি একই জিনিস, আসলে এর মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। কিরকম পার্থক্য? প্রথম কথা হলো, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এই তিনটি ক্ষেত্রে সামরিক অনুষঙ্গ জড়িয়ে থাকে, কিন্তু বিক্ষোভের মাত্রা বিচার করে দেখলে এগুলোর কিছুটা অর্থগত পরিবর্তন ঘটতেই পারে। বিদ্রোহ শব্দটির দিকে যদি তাকানো যায় তবে দেখা যায় এতে রয়েছে প্রতিবাদী কণ্ঠস্বর। যদি কেউ প্রতিবাদ করে সে বিদ্রোহ করছে, তাহলে বিদ্রোহী মানে কি? বিদ্রোহ হচ্ছে প্রতিবাদ করা। কিন্তু সামরিক চরিত্র থেকে যে থাকবে তা নিশ্চিত করে বলা যাবে না। যেমন বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কথা বলা যায়। এগুলো যেমন সামরিক চরিত্র আছে, আবার 19 শতাব্দীর গোড়ায় হিন্দু ধর্মের বিরুদ্ধে ইয়ং বেঙ্গলের আচরণকে অনেকে বিদ্রোহ বলে অভিহিত করলেও এর তথাকথিত সামরিক চরিত্র নেই। এই যে সাঁওতাল বিদ্রোহ, এটা সামরিক চরিত্র আছে, কিন্তু এই ইয়ং বেঙ্গলের যে বিদ্রোহ, এটা তো সামরিক চরিত্র, এখানে তো যুদ্ধ লড়াই কিছু নেই। অভ্যুত্থান শব্দটির একটি সামরিক দিক তো রয়েছে, কিন্তু তার সাধারণ রাষ্ট্রিক ক্ষেত্রের ঘটে, মানে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের যে শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে। যেমন বাংলার বিভিন্ন কৃষক অভ্যুত্থান বা পাকিস্তানের ভুট্টো সরকারের বিরুদ্ধে জিয়াউল হকের সামরিক শাসন প্রতিষ্ঠার কথা বলা যায়। মানে এই যে পাকিস্তানে ভুট্টো সরকার যখন ছিল তখন জিয়াউল হক সামরিক প্রধান, তিনি দখল করে ভুট্টো সরকারকে সরিয়ে দেন। এইটা হচ্ছে অভ্যুত্থান। আবার বিদ্রোহ বা বিপ্লব এর যেমন দীর্ঘ প্রস্তুতি রয়েছে, অভ্যুত্থানে তা নেই। অভ্যুত্থান যখন তখন হতে পারে, বিশেষ করে সামরিক অভ্যুত্থান পাকিস্তানে তো হয়ে থাকে অহরহ। অভ্যুত্থানে রয়েছে আকস্মিকতার বাতাবরণ, কিন্তু বিপ্লব শব্দটির মধ্যে রয়েছে আমূল পরিবর্তনের আভাস। আর বিপ্লব হচ্ছে আমূল পরিবর্তন। প্লব শব্দটির অর্থ এক লাফে অনেক দূর এগিয়ে যাওয়া, তাই বিপ্লব শব্দটির বিশেষ অর্থবহ। এ প্রসঙ্গে ফরাসি বা রুশ বিপ্লবের কথা উল্লেখ করা যায়, যেখানে সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে। তাহলে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, এই যে লাখ লাফে এগিয়ে যাওয়া, এইটা হচ্ছে বিপ্লব। তাহলে এই যে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের একটু তো পার্থক্য আছে। বিদ্রোহ হচ্ছে কেউ কোনো কিছুর দাবি দেওয়া নিয়ে তার যে আন্দোলন, সেটাকে বিদ্রোহ বলা যেতে পারে। আর অভ্যুত্থান হচ্ছে বিশেষ করে সামরিক অভ্যুত্থান বেশি, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে অভ্যুত্থান হয়। রাষ্ট্র ক্ষমতা একজনকে সরিয়ে দিয়ে আর একজন ক্ষমতা দখল করে, এটাকে বলে অভ্যুত্থান। আর বিপ্লব হচ্ছে আলাদা, সম্পূর্ণ আলাদা। বিপ্লব হচ্ছে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনকে বলা হয় বিপ্লব। এবার দেখো চুয়ার বিদ্রোহ, দ্বিতীয় পর্ব, মেদিনীপুর 1798 থেকে 99 খ্রিস্টাব্দ। চুয়ার হলো একটি উপজাতির নাম। বর্তমান মেদিনীপুর জেলার জঙ্গলবহল এলাকার ভূমিজ আদিবাসী ছিল এই চুয়াররা। কিছু ব্রিটিশ শাসক ও জমিদার অপমানের সুরে আদিবাসীদের চার বলতো। এর থেকে চুয়ার বা চার কথা শব্দটি এসেছে। এরা প্রাচীন প্রথায় কৃষিকাজ, শিকার ও পশুপালনের পাশাপাশি বাঁকুড়া ও ধলভূমের স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা লেটেল বাহিনীর কাজ করত। বিনিময়ে তারা পাইকান বা নিষ্কর জমি ভোগ করত। এরা লেটেল বাহিনী হিসেবে কাজ করতো, সেজন্য তাদের পাইক, এবং তার জন্য তাদের কিছু নিষ্কর জমি, তাদের যে জমি দেওয়া হতো, সেই জমিতে চাষবাস করে তারা ফসল ফলিয়ে জীবিকা অর্জন করতো, তাদের কোনো বেতন দেওয়া হতো না। এবং এদের জন্য এই যে জন্য বলে নিষ্কর জমি, এবং এদের কি নাম দেওয়া হতো? পাইকান। কারণ মুঘল আমল থেকে গ্রামের আইন শৃঙ্খলা পাইকদের সাহায্যে নিয়োজিত হতো। এদেশে ঔপনিবেশিক শাসন শুরু হলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন। মুঘল আমলে এরকম পাইকান যারা ছিল তারা বেতন পেত না, কিন্তু এই যে নিষ্কর জমি ভোগ করতো সেখান থেকে তারা কোনো কর দিত না, সেজন্য তারা সেখান থেকে যে অর্থ অর্জন করতো সেটাই তাদের পারিশ্রমিক আর কি। এবার কিন্তু এই মুঘল আমল থেকে ইংরেজরাও কিন্তু এই পদ্ধতি কিছুটা রেখেছিল, কিন্তু সমস্যা কোথায় হচ্ছে? এক হচ্ছে ইংরেজরা তাদের অধিকাংশ জমি কেড়ে নেয়, দুই হচ্ছে বাকি অংশের জমির উচ্চ হারে রাজস্ব আদায় করা হয়। ইংরেজরা কি করলো? তাদের জমি, বেশিরভাগ জমি কেড়ে নিল, আবার তাদের বেতন দেওয়া হবে না, আবার তাদের জমি কেড়ে নেওয়া হলো, তাহলে তাদের চলবে কি করে? তিন হচ্ছে বন্য আইন দ্বারা বনাঞ্চল বসবাসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়, যার রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রবল অত্যাচার শুরু হয়। এসব কারণে তারা জোটবদ্ধ স্থানীয় জমিদারদের সাহায্যে বিদ্রোহ শুরু করে। এতে তো স্থানীয় জমিদারদেরও সমস্যা, সেজন্য তারা জমিদারদের সাহায্য নিয়ে বিদ্রোহ শুরু করে। বিদ্রোহ হয়েছিল দুটি পর্বে। প্রথমটি 1768 থেকে 1790 খ্রিস্টাব্দে, আর দ্বিতীয় পর্বটি হয়েছিল 1798-99 খ্রিস্টাব্দে। প্রথম পর্বে ঘাটশিলার জমিদার জগন্নাথ সিংহ প্রথম বিদ্রোহ ঘোষণা করেন, আর দ্বিতীয় পর্ব মেদিনীপুর, যেটা 1798-99-তে
দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ মেদিনীপুরে ব্যাপক আকার ধারণ করেছিল। রাজা দুর্জন সিংহের নেতৃত্বে চুয়ার বিদ্রোহীরা মেদিনীপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণ চালায়। তারা শালবনী, রায়গড়, বীরভূমে আন্দোলন সংগঠিত করে। প্রায় 1500 চুয়ার দুর্জন সিংহের নেতৃত্বে বিদ্রোহ যোগ দেয়। রায়পুর পরগনার 30টি গ্রামে তাদের শাসন প্রতিষ্ঠিত হয়। তারা সরকারি দপ্তর আক্রমণ করে, কাগজপত্র পুড়িয়ে দেয়। শালবনীতে তারা সেনাবাহিনীর ব্যারাকে আক্রমণ চালিয়ে সাফল্য পায়। ব্রিটিশ সরকার তীব্র দমন নীতি ও বিবেক নীতির প্রয়োগ করে এই বিদ্রোহ দমন করে। দ্বিতীয় পর্বের বিদ্রোহের একজন নেত্রী ছিলেন রানী শিরোমণি। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, এই যে দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহের একজন নেত্রীর নাম বলো। দুয়ার বিদ্রোহের একজন নেত্রী হচ্ছেন রানী শিরোমণি। বৈশিষ্ট্য থাকে এই বিদ্রোহ, দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ প্রথম পর্বের তুলনায় চরম আকার ধারণ করে। চুয়ার বিদ্রোহের প্রথম বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে এই বিদ্রোহে স্থানীয় জমিদারগণ শাসকদের সমর্থন করেছিল। দুই হচ্ছে এটি একটি আদিবাসী সম্প্রদায়ের একটি স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। কোম্পানির শাসনে চুয়ার বিদ্রোহ ছিল প্রথম আদিবাসী বিদ্রোহ। যে কোম্পানির শাসনামলে চুয়ার বিদ্রোহ কি ছিল? চুয়ার বিদ্রোহকে বলছে প্রথম আদিবাসী বিদ্রোহ। তাহলে প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটা যদি প্রশ্ন আসে তাহলে বলবে চুয়ার বিদ্রোহ। বিশ্লেষণ দেখো, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা চুয়ার এই বিদ্রোহ সংগঠিত করেছিল বলে তাদের অনেকে আদিবাসী বিদ্রোহ বলে থাকেন। তবে অধ্যাপক নরহরি কবিরাজের মতে চুয়ারদের এই বিদ্রোহ ছিল নিম্ন শ্রেণীর লোকেদের স্বতঃস্ফূর্ত অথচ ব্যাপক এক বিদ্রোহ। এই বিদ্রোহের মূল শক্তি ছিল কৃষক। অর্থাৎ কৃষক ছিল মূলত, তাহলে বিদ্রোহের মূল শক্তি কি হলো? কৃষকই হলো। এরপর হচ্ছে কোল বিদ্রোহ, 1831 থেকে 33 খ্রিস্টাব্দ। ঔপনিবেশিক শাসনকালে এদেশের সংগঠিত উপজাতীয় বিদ্রোহগুলোর মধ্যে অন্যতম হলো কোল বিদ্রোহ। তাহলে কোল বিদ্রোহ কবে হয়েছিল যদি প্রশ্ন আসে? কোল বিদ্রোহ ছিল 1831-32, এই 33 থেকে 33 খ্রিস্টাব্দ। কোলরা বিহারের ছোটনাগপুর অঞ্চলের জঙ্গলে স্থানীয়ভাবে বসবাস করত। তারা পরিশ্রম করে জঙ্গলাকীর্ণ জমিকে আবাদযোগ্য করতে এবং নিজস্ব আইন কানুন অনুসরণ করে জীবনযাপন করত। ওদের নিজস্ব আইন কানুন হলে তারা জঙ্গল পরিষ্কার করে সেখানে চাষবাস করে তাদের জীবিকা অর্জন করত। জঙ্গল থেকে কাঠ, ফলমূল এগুলো সংগ্রহ করতো, এরকম আর কি। কারণ 19বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ছোটনাগপুরের শাসনভার কোম্পানির হাতে ন্যস্ত হয়। এরপর কোম্পানি সেখানে এক নতুন ভূমি বন্দোবস্ত উচ্ছরে রাজস্ব চাপায়। দুই, বহিরাগত মহাজন বা দিকু দের এলাকার ইজারাদার হিসেবে নিয়োগ করে। 3 হচ্ছে নগদ রাজস্ব আদায় শুরু হয়। 4, রাজস্ব দিতে না পারলে কোলদের জমি থেকে উচ্ছেদ করতে থাকে। 5, রাস্তা তৈরি কাজে তাদের বেগার করে থাকে। 6, মদের উপর উচ্চ হারে কর আরোপ করে। এবং 7 হচ্ছে কোলদের জোর করে আফিম চাষে বাধ্য করে। 8, সরকার প্রবর্তিত আইন চালু করে। 9, কোল পরিবারের উপর অত্যাচার শুরু করে। 10, কোলদের চিরাচরিত স্বাধিকার কেড়ে নেয়। এই যে কোলদের যে অধিকার স্বাধিকার সেগুলো যদি কেড়ে নেয় তখন আর তারা আন্দোলন করা ছাড়া, তাদের বিদ্রোহ করা ছাড়া পথ থাকে না আর কি। বিস্তার ও পরিণতি হচ্ছে এইসব অত্যাচারের বিরুদ্ধে কোলরা সংঘবদ্ধ হতে থাকে। বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুইমুন্ডা, জিন্দ্রাই মানকি প্রমুখের নেতৃত্বে কোলরা বিদ্রোহ ঘোষণা করে। তাহলে কোল বিদ্রোহের নেতা কারা? বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুইমুন্ডা, জিন্দ্রাই মানকি। তীর বা আম গাছের শাখা বিলি করে অথবা নাকাড়া বাজিয়ে তারা বিদ্রোহের বার্তা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেয়। তাহলে তারা মূলত কি দিয়ে তীর বা আম গাছের শাখা বিলি করতো। এটা ছিল একটা পদ্ধতি আর কি। আম গাছের শাখা বিলি করে বা নাকাড়া বাজিয়ে তারা বিদ্রোহের বার্তা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দেয়। রাঁচি জেলায় এই বিদ্রোহ শুরু হওয়ার পর সিংভূম, মানভূম, পালমো, হাজারিবাগ প্রভৃতি অঞ্চলেও ছড়িয়ে পড়ে। পোড়াহাটের রাজার সমর্থনে ইংরেজ সেনাপতি রোজাসেস কোলদের চাইবাসা যুদ্ধে পরাজিত করেন। কোলরা পুনরায় বিদ্রোহে উঠলে ক্যাপ্টেন উইলকিনসনের নেতৃত্বে সেনাবাহিনী এই বিদ্রোহ দমন করে 1833 খ্রিস্টাব্দে। বিদ্রোহের ফল কি হয়? বিদ্রোহের ফলস্বরূপ সরকার উপজাতির জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি আলাদা জায়গা নির্দিষ্ট করে দেয়। এই সুনির্দিষ্ট আদিবাসী এলাকার জন্য স্বতন্ত্র নিয়মকানুন চালু হয়। তবে এতে আদিবাসীদের সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। কোনো স্থায়ী সমাধান হয়নি, কিন্তু একটা কিছু তো হয়, কিছুটা তো সুবিধা ওদের হলো। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি চালু করে তাদের জন্য আলাদা নিয়ম কানুন, স্বতন্ত্র নিয়ম কানুন চালু করে দিয়ে মানে বিদ্রোহকে দমন করার চেষ্টা করে। বৈশিষ্ট্য হচ্ছে, এক হচ্ছে কোল বিদ্রোহ ছিল আদিবাসী বিদ্রোহ। ঔপনিবেশিক আমলে সরকারের অরণ্য আইনে ক্ষতিগ্রস্ত কোলরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। 2, তীর ধনুক বল্লম নিয়ে ব্রিটিশদের গুলি বন্দুকের সামনে যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল তা ছিল এক কথায় অকল্পনীয়। হচ্ছে কোল বিদ্রোহ ছিল এক প্রকার হারিয়ে যাওয়া অধিকারের পুনরুদ্ধারের মূলক বিদ্রোহ। একে কৃষক বিদ্রোহ বলা চলে। 4, বিদ্রোহীরা অসীম নিষ্ঠুরতার আশ্রয় গ্রহণ করেছিল। জমিদার, যোদ্ধা, শস্য ও লবণ ব্যবসায়ী, মহাজন, ইংরেজ কর্মচারী, এক কথায় আদিবাসী ব্যতীত যে কোনো মানুষই তাদের আক্রমণের শিকার হয়েছিল। বিশ্লেষণ দেখো, মেজর সাদারল্যান্ড মনে করেন যে উচ্চ হারে ভূমি রাজস্ব নতুন ইজারা ব্যবস্থা চালু করা ছিল এই বিদ্রোহের প্রধান কারণ। জগদীশ চন্দ্র ঝায়ের মতে কৃষি অসন্তোষী ছিল এই বিদ্রোহের প্রধান কারণ। ভেরিয়ার এলউইন মনে করেন যে জমি হাতছাড়া হওয়ার জন্যই কোল বিদ্রোহ হয়েছিল।
এই বিদ্রোহের উদ্দেশ্য কি ছিল তা নিয়ে ঐতিহাসিকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। চার্লস মেটকাপ মনে করেন যে ইংরেজ শাসন ধ্বংস করা ছিল এই বিদ্রোহের প্রধান উদ্দেশ্য। ক্যাথলিন গভ আবার এই পর্বের বিদ্রোহগুলির মধ্যে অধিকার পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা খুঁজে পেয়েছে। এবার হচ্ছে সাঁওতাল হুল। হুল কি? হুল হচ্ছে সাঁওতালদের বিদ্রোহকে বলছে হুল আর কি। সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 থেকে 56 খ্রিস্টাব্দে। শান্তিপ্রিয় ও কষ্ট সহিষ্ণু সাঁওতালরা মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মানভূম, ছোটনাগপুরের জঙ্গলাকীর্ণ অঞ্চলে বসবাস করত। ইংরেজ আমলে এইসব এলাকায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে কোম্পানি তাদের উপর আধিপত্য বিস্তার ও অত্যাচার শুরু করে। তখন তারা রাজমহলের পার্বত্য অঞ্চলে ও মুর্শিদাবাদে এসে বনভূমি পরিষ্কার করে নতুনভাবে বসবাস শুরু করে। সাঁওতালরা এই অঞ্চলের নতুন নামকরণ করেন দামিনী কোহ বা পাহাড়ের প্রান্ত দেশ। কারণ রাজমহল অঞ্চলেও দামিনী কোহ কোম্পানির প্রশাসনের সাঁওতালরা ক্ষুব্ধ ওঠে। কারণ এক হচ্ছে ভাগলপুরের কালেক্টর ক্লিভল্যান্ড সাঁওতালদের জমির উপর খাজনা চালু করে। একে তো তারা এখানে এসে বসবাস করতে, সেখানে আবার খাজনা দিচ্ছে। ধীরে ধীরে খাজনার হার বৃদ্ধি পেতে থাকে। 3, কোম্পানির কর্মচারীরা তাদের উপর নানা উপশুল্ক চাপায়। 4, নগদে খাজনা দেওয়ার রীতি চালু হয়। সাঁওতালরা দিকু বা বহিরাগত মহাজনদের কাছে ঋণের দায়ে আবদ্ধ হয়। সুদের হার ছিল 50 থেকে 500%। ভাবো, এই সুদ দেওয়ার জন্য তারা ঋণ নিত। 5 হচ্ছে দ্রব্য কেনাবেচার সময় সাঁওতালরা মহাজনদের ব্যবহৃত কেনারাম, যেটা হচ্ছে দ্রব্য কেনার জন্য বেশি ওজনের বাটখারা যখন কিনবে তখন এমন একটা বাটখারা ব্যবহার হবে যেটা বেশি ওজন আর কি। আর বেচারাম সাঁওতালদের কাছ থেকে দ্রব্য কেনার জন্য কম ওজনের বাটখারা, মানে কিভাবে ঠকাতো তাদের হচ্ছে কেনারাম আর বেচারাম নামক বাটখারা দ্বারা প্রতারিত হতো। হচ্ছে এদেশের রেলপথ প্রবর্তনের সময় সাঁওতালদের কর্মচারী হিসেবে নিয়োগ করা হয়। পারিশ্রমিক যৎসম্পন্ন দেয়া ছাড়াও জোর করে তাদের হাঁস মুরগি ঠিকাদাররা কেড়ে নিত। সাথে হচ্ছে ইংরেজরা জোর করে সাঁওতালদের নীল চাষে বাধ্য করে। আর সাঁওতাল এলাকায় ইংরেজ আইন প্রবর্তিত হয়, ফলে সাঁওতালরা তাদের স্বাধিকার নষ্ট হচ্ছে বলে ক্ষুব্ধ হয়। সাঁওতালদের নিজস্ব আইন কানুন আছে, সেখানে ইংরেজ আইন তারা মেনে নিতে চায় না আর কি। নয়, জোর করে তাদের খ্রিস্ট ধর্মের ধর্মান্তরিত করা হতে থাকে, ফলে স্বাভাবিকভাবে তারা বিদ্রোহী হয়ে ওঠে। তো বিস্তার ও পরিণতি। 1855 খ্রিস্টাব্দে 30 জুন সিধু ও কানুর নেতৃত্বে ভাগনাডিহির মাঠে 10,000 সাঁওতাল একত্রিত হয়ে হুল বা বিদ্রোহ ঘোষণা করে। তাদের লক্ষ্য ছিল স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। জমিদার মহাজন ও তাদের সমর্থক সরকারের বিরুদ্ধে সাঁওতালগণ সশস্ত্র বিদ্রোহের পথ গ্রহণ করেছিল। ভাগলপুর থেকে মুঙ্গের পর্যন্ত অঞ্চলে তারা যথেষ্ট সাফল্য লাভ করে। ডোমন মাঝি, চাঁদ ও ভৈরব, কালো প্রামাণিক প্রমুখ এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। তাহলে তোমার যদি সাঁওতাল বিদ্রোহের যে নেতৃত্ব কারা দিয়েছিল, তাহলে আমাদের বলতে হবে ডোমন মাঝি, চাঁদ, ভৈরব, কালো প্রামাণিক এরাও এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এবার দেখো 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইংরেজদের সামরিক বাহিনীর নিষ্ঠুরতার বিদ্রোহ শেষ পর্যন্ত দমিত হয়। ইংরেজদের সামনে তো দমন হবে, তাদের সামরিক বাহিনীর সামনে এরা কি করে টিকবে। 55 নং পদাতিক বাহিনী 23,000 সাঁওতালকে হত্যা করে। সিধু কানু সহ অন্যান্য নেতাদের ফাঁসি দেওয়া হয়। বহু সাঁওতাল গ্রাম ধ্বংস করা হয়। বৈশিষ্ট্য দেখো, এক হচ্ছে সাঁওতাল বিদ্রোহে নিম্ন বর্গের হিন্দুরা অংশগ্রহণ করেছিল। 2, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল স্বতঃস্ফূর্ত। 3, এই বিদ্রোহের ফলে সাঁওতালরা পৃথক উপজাতি হিসেবে স্বীকৃতি পায়। 4, পৃথক সাঁওতাল পরগনা গড়ে ওঠে। 5, ব্রিটিশরা উপজাতিদের উপর রাজস্ব নির্ধারণের সময় আরও সতর্ক হয়। 6, এই বিদ্রোহের নেতারা কোনো উচ্চ সম্প্রদায়ভুক্ত ছিল না। সমান্তরাল আন্দোলনের প্রবাহ থেকে তাদের উৎপত্তি। 7, এই আন্দোলনের পিছনে ধর্মীয় উন্মাদনা কাজ করেছিল। আর ভারতীয় জনসাধারণের মূল স্রোত থেকে সাঁওতালরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। 9, মিশনারি ব্যতীত সাঁওতাল পরগনায় কোনো বহিরাগতকে প্রবেশাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্লেষণ শোনো, সাঁওতাল বিদ্রোহের কারণ, প্রকৃতি, প্রাবল্য অন্যান্য বিদ্রোহের সঙ্গে তুলনামূলক বিচার বিশ্লেষণের উপর বহু গবেষণা আছে। ডব্লিউ.জি. আচারের মতে এই বিদ্রোহ প্রধান কারণ হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষা। বিপানচন্দ্র, বরুণদে, অমলেশ ত্রিপাঠী মনে করেন যে অরণ্যে সাঁওতালদের অধিকারকে কেন্দ্র করে সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। সাঁওতাল ছাড়াই বিদ্রোহে অন্যান্য সম্প্রদায়ের যোগদানের ঝোঁক খেয়াল করে অধ্যাপক নরহরি কবিরাজ একে নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলেছেন। নিম্ন শ্রেণীর বাঙালিরাও এই বিদ্রোহে সাঁওতালদের নানাভাবে সাহায্য করেছিল। সুপ্রকাশ রায় এই বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তি সংগ্রাম বলে মনে করেন। আবার ডক্টর রমেশ চন্দ্র মজুমদার মনে করেন যে এই বিদ্রোহ ছিল মহাবিদ্রোহ সহ পরবর্তী অন্যান্য কৃষক আন্দোলনের অনুপ্রেরণা স্থল। এবার মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। উপজাতি বিদ্রোহের ইতিহাসে মুন্ডা বিদ্রোহ একটি উল্লেখযোগ্য অধ্যায়। মুন্ডারা ভারতের আদিমতম অধিবাসী।
এরা ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের অরণ্যে বসবাস করত। ঔপনিবেশিক অরণ্য আইন ও ব্রিটিশদের অপশাসনে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে তারা বিরসা মুন্ডার নেতৃত্বে ঐক্যবদ্ধ অভ্যুত্থানে অংশ নেয়। এই অভ্যুত্থানটি উলগুলান অর্থাৎ বিরাট তোলপাড় বলে অভিহিত হয়। এই ঘটনায় মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। তাহলে উলগুলান মানে কি? উলগুলান হচ্ছে বিরাট তোলপাড়। কারণ মুন্ডা বিদ্রোহের পশ্চাতে কিছু বেশ কারণ ছিল। এক হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইন মুন্ডা সমাজের জীবন জীবিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। দুই, ছোটনাগপুর অঞ্চলে বহিরাগত মহাজন ঠিকাদাররা আবির্ভাবের ফলে, এই যে ঠিকাদার বহিরাগত মহাজন এরা এসে নিয়ে আর কি, আবির্ভাবের ফলে বহু জায়গা মুন্ডাদের হস্তচ্যুত হয়। তারা মুন্ডাদের জমি জমা থেকে তাদের সরিয়ে দেয় আর কি। হচ্ছে বহিরাগতরা তাদের ঋণের জালে আবদ্ধ করে এবং বিনা পারিশ্রমিকে, যেটা বলা হয় বেগার খাটা, বিনা পারিশ্রমিক খাটাতে শুরু করে। চাষের নতুন ভূমি ব্যবস্থা চালু হওয়ার ফলে জমিতে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হলে মুন্ডাদের চিরাচরিত খুঁতকাটি প্রথার অবসান হয়। পাঁচ হচ্ছে ঔপনিবেশিক শাসনে মুন্ডা এলাকায় ব্রিটিশ প্রবর্তিত নতুন নিয়মকানুন চালু হলে মুন্ডারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ছয়, অসমের চা বাগানে তাদেরকে শ্রমিক হিসেবে পাঠানো হতো। সেখানে তারা চা বাগানের মালিকদের চা বাগানের মালিকরা মূলত ইউরোপীয় ছিল আর কি, তাদের দ্বারা শোষিত হতে শুরু করে। সাত, মুন্ডাদের জোর করে ধর্মান্তরিত করা হয়। আট, বহিরাগতরা মুন্ডাদেরকে প্রলোভিত করে বা নতুবা মদের নেশাগ্রস্ত করে জমি জায়গা সব লিখে নিত। অল্প একটু মদ খেয়ে নেশার ঘরে তাদের সব লিখে দিত আর কি। হচ্ছে অরণ্য ব্যবহারের উপর সাধারণ নানা নিষেধাজ্ঞা জারি করে। 10, মিশরীরা মুন্ডাদের চিরাচরিত ধর্ম প্রথার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে থাকে। উপরোক্ত কারণের বিরুদ্ধে মুন্ডারা ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে, এমনকি মহারানী ভিক্টোরিয়ার কাছে প্রতিবাদপত্র পাঠায় 1886 খ্রিস্টাব্দে। কিন্তু এসব আবেদনপত্রে সরকার কোনো কর্ণপাত করেনি। এই পরিস্থিতিতে বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বর মুন্ডা বিদ্রোহের সূত্রপাত হয়। বিরসা মুন্ডার লক্ষ্য ছিল স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা। তিনি এই লক্ষ্যে মুন্ডাদের সংঘবদ্ধ করেন। মুন্ডাদের কাছে তিনি ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত ছিলেন। এবার দেখো টুকরো কথায় ভিল বিদ্রোহ 1819 খ্রিস্টাব্দ। ভিলরা ভারতের আদিবাসী সম্প্রদায়ভুক্ত। 1818 খ্রিস্টাব্দে কোম্পানি দাক্ষিণাত্যের খানদেশ অঞ্চল অধিকার করে। সেখানে ব্রিটিশ আইন কানুন, উচ্চহারের ভূমি রাজস্ব ব্যবস্থা, ঔপনিবেশিক অরণ্য আইন চালু হয়। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বসবাসকারী ভিলরা ব্রিটিশদের কর্তৃত্ব মানতে অস্বীকার করে। চিল নায়েক, হিরিয়া, শিউরাম প্রমুখের নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ ভিল বিদ্রোহ নামে পরিচিত। সাতপুরা, সাতমালা ও অজন্তা অঞ্চলে বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে। অবশেষে কর্নেল আউট্রামের তীব্র দমন নীতি 1827 খ্রিস্টাব্দের জন্য বিদ্রোহটি ব্যর্থ হয়। যদিও এই ঘটনার পর 1846 খ্রিস্টাব্দে পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল। দেখো প্রত্যেকটা বিদ্রোহের মূল কারণ হচ্ছে ব্রিটিশ আইন কানুন, উচ্চহারে ভূমি রাজস্ব ব্যবস্থা আর ঔপনিবেশিক অরণ্য আইন চালু। প্রত্যেকটা বিদ্রোহের পিছনে কিন্তু এই তিনটি কারণ তোমরা খুঁজে পাবে। আবার বলছি শোনো, ব্রিটিশ আইন কানুন, উচ্চহারে ভূমি রাজস্ব ব্যবস্থা আর ঔপনিবেশিক অরণ্য আইন, এই তিনটের বিরুদ্ধে সবাই কিন্তু লড়েছিল। এবার দেখো মুন্ডা বিদ্রোহের বিস্তার ও পরিণতি। রাঁচি, কারা, বাসিয়া, তোরপা, তামার, চক্রধরপুর প্রভৃতি এলাকায় এই মুন্ডা বিদ্রোহ ছড়িয়ে পড়ে। গয়া মুন্ডা এই বিদ্রোহের সেনাপতি নিযুক্ত হন। তাহলে মুন্ডা বিদ্রোহের সেনাপতি কে ছিলেন? গয়া মুন্ডা। জমিদার, মহাজন, পুলিশ ইংরেজ কর্মচারীদের উপর বিদ্রোহীরা আক্রমণ চালায়। সরকারের বাহিনী বিদ্রোহীদের দমনে তৎপর হয়ে ওঠে। শৈল রাকার পাহাড়ের যুদ্ধে 9 জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বাহিনী পরাজিত হয়। যুদ্ধে অনেকে প্রাণ হারায়, অনেকে বন্দী হয়। বিরসা মুন্ডা বন্দী হন। 9 জন রাঁচির কারাগারে কলেরায় তার মৃত্যু হয়। অতঃপরে ধীরে ধীরে আন্দোলন স্থগিত হয়ে পড়ে। বৈশিষ্ট্য কি? মুন্ডা বিদ্রোহ ছিল একটি উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহে মুন্ডারা স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। মুন্ডারাজ প্রতিষ্ঠার জন্য জঙ্গল পরিষ্কার করে উদ্ধার করা জমিতে খাজনা না দেওয়ার জন্য, নিজেদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য মুন্ডাদের এই আন্দোলন ভিন্ন মাত্রা পেয়েছিল। এই বিদ্রোহের ফলে খুঁতকাটি প্রথা মেনে নেওয়া হয় এবং বেগার শ্রম নিষিদ্ধ হয়। তাদের এই যে খুঁতকাটি প্রথা, এটা মেনে নেওয়া হয় আর বেগার শ্রম নিষিদ্ধ করা হয়। বিশ্লেষণ কি? মুন্ডা বিদ্রোহ তার বিশ্লেষণে বহু গবেষক আলোকপাত করেছেন। অধ্যাপক নরহরি কবিরাজ মুন্ডা বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন। এই বিদ্রোহ একেবারে ব্যর্থ হয়নি। এই বিদ্রোহের ফলে 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়। তাছাড়া এই বিদ্রোহ মুন্ডাদের মধ্যে রাজনৈতিক চেতনা সৃষ্টিতে সমর্থ হয়। পরবর্তীকালে অন্য বিদ্রোহের অনুপ্রেরণা স্থল ছিল এই বিদ্রোহ। এবার দেখো আদিবাসী আন্দোলন ও শিক্ষিত সমাজ। 19বিংশ শতাব্দীতে ভারতের শিক্ষিত সমাজ, বিশেষ করে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত সমাজের একটা বড় অংশ নানাভাবে সরকারি প্রশাসনের সঙ্গে জড়িয়েছিলেন। তাই সরকার বিরোধী আদিবাসী আন্দোলনের প্রতি তাদের প্রকাশ্যে খুব বেশি সমর্থন জানাননি। কিন্তু ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রকাশ্যে সহযোগিতা থাকলেও শিক্ষিত সমাজের মনের ভিতরে কোথাও বিদেশি শাসনকে অপছন্দ করত। তাই কখনো কখনো আদিবাসী আন্দোলনগুলির প্রতি তাদের প্রচ্ছন্ন সমর্থনও লক্ষ্য করা যায়। বিশেষ করে সাঁওতাল বিদ্রোহের সময় কলকাতার শিক্ষিত সমাজের প্রতিক্রিয়া থেকে আন্দোলনকারীদের সঙ্গে ভদ্র লোকদের সংযোগ আর বিরোধের একটা টানাপোড়েন দেখা যায়।
1855 খ্রিস্টাব্দে 26 জুলাই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় আর লাঠি সংবলিত সাঁওতালদের প্রতাপশালী ব্রিটিশ সরকারকে লড়াই দেওয়ার ক্ষমতায় বিস্ময় প্রকাশ করা আছে। আর একটি পত্রিকায় লেখা হয়েছে যে ব্রিটিশ মারাঠা রাজপুত আর শিখদের পরাস্ত করেছে, তারাও সাঁওতালদের কাছে নথি স্বীকার করেছে। ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকা বিদ্রোহীদের সমালোচনা করেও প্রশ্ন তুলেছে, যেসব সাঁওতালরা এতদিন ধরে অনুগত ছিল তারা কি বিনা কারণে আজ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এ থেকে মনে হয় উপজাতীয় আন্দোলনের প্রতি একটা প্রচ্ছন্ন সমর্থন এবং সহানুভূতি শিক্ষিত সমাজের মধ্যে ছিল। দেখো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কানপঞ্জি কিছু। 1768 থেকে 90 খ্রিস্টাব্দ চুয়ার বিদ্রোহের প্রথম পর্ব। 1778 থেকে 81 খ্রিস্টাব্দ রাজা চৈতর সিং ও অযোধ্যার অন্যান্য জমিদারদের বিদ্রোহ। 1790 খ্রিস্টাব্দ পলিগার বিদ্রোহ। 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ চুয়ার বিদ্রোহ দ্বিতীয় পর্ব। 1800 খ্রিস্টাব্দে পালমের চেরো অভ্যুত্থান। 1805 খ্রিস্টাব্দ ত্রিবাঙ্কুরের দেওয়ান ভেলু থাম্পির আন্দোলন। 1819 খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ। 1821 খ্রিস্টাব্দে হো বিদ্রোহ। 1831 থেকে 33 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ। 1844 থেকে 46 খ্রিস্টাব্দ কোলি বিদ্রোহ। 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ। 1870 খ্রিস্টাব্দ খেরোয়ার আন্দোলন। এরপর দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে এক ধর্মীয় ভাবাদর্শের মিশ্রণে যে কটি কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। সন্ন্যাসী ও মাদারি ফকিরেরা ব্রিটিশ সরকারের অত্যাধিক রাজস্ব আদায়, ধর্মানুষ্ঠানে যোগ দেওয়ায় বাধা প্রদান প্রভৃতির বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে 1763 খ্রিস্টাব্দে। এরা ধর্ম অনুষ্ঠান সেখানে বাদ দেওয়া, সেখানে যাবে না, এই যে তাদের যে ভাবাদর্শের আঘাত, এই কারণে তারা বিদ্রোহ করে। কারণ সন্ন্যাসী ফকির বিদ্রোহ পিছনে বিভিন্ন কারণ। সেটা হচ্ছে কোম্পানির আমলে উচ্চ হারে রাজস্ব এবং রাজস্ব আদায় অত্যাচার এদেরকে ক্ষুব্ধ করেছিল। সব বিদ্রোহের ক্ষেত্রে দেবে একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে কোম্পানির আমলে উচ্চ রাজস্ব হার এবং রাজস্ব আদায় অত্যাচার। মানে এরা যে কোনো প্রকারে রাজস্ব উচ্চ হারে নেবে এবং যেভাবে করে মানে ট্যাক্স আদায় করবে এবং সেই ট্যাক্স আদায় করে বিদেশে নিয়ে যাবে। এদের হচ্ছে মূল ছিল এদেশকে লুটপাট করা। আসলে হচ্ছে সন্ন্যাসীদের তীর্থে যাওয়ার উপর সরকার তীর্থকর বসায়, ওই যে তীর্থে যাবে সেখানেও কর, মানে টাকা শুধু টাকা আদায় করা। যে হচ্ছে ফকিরদের দরগায় যাওয়ার উপর সরকার বিধিনিষেধ জারি করে। যার সন্ন্যাসী ফকিরদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত ছিল তাদের কাছ থেকে ব্যবসাজাত দ্রব্য যেমন রেশম, কাপড় ইংরেজ কর্মচারীরা কেড়ে নেয়। 5. নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় তৈরি হওয়া মহাজন জমিদার ও মধ্য স্বত্বভোগীদের চাপে এরা অতিষ্ঠ হয়ে ওঠে। বিস্তার ও পরিণতি 1763 খ্রিস্টাব্দে ঢাকা এই বিদ্রোহ শুরু হয়ে ধীরে ধীরে তা কোচবিহার, রংপুর, মালদহ, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজদুর শাহ, চিরাগ আলী শাহ, মুসা শাহ, কৃপানাথ প্রমুখ নেতৃত্ব দান করেছিলেন। তোমাদের যদি প্রশ্ন আসে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতাকে, তাহলে লিখবে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজদুর শাহ, চিরাগ আলী শাহ, মুসা শাহ, কৃপানাথ প্রমুখ আর কি। 1772 খ্রিস্টাব্দে রংপুরের যুদ্ধে বিদ্রোহীরা সাফল্য লাভ করে এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন থমাস নিহত হন। 1773 খ্রিস্টাব্দে অপরাজয় ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন এডওয়ার্ডস ও বিদ্রোহীদের হাতে নিহত হন। কিন্তু শেষ পর্যন্ত অনুন্নত রণকৌশল, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সাংগঠনিক দুর্বলতা, লক্ষ্যের অভাব প্রভৃতি কারণে বিদ্রোহটি ব্যর্থ হয় এবং এই বিদ্রোহ দমনে লেফটেন্যান্ট মরিসন ও ইংরেজ ম্যাজিস্ট্রেট হ্যামিল্টন সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন। এবার দেখো বৈশিষ্ট্য। এক হচ্ছে ব্রিটিশ বিরোধী কৃষক সংগ্রামের ইতিহাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে। এক হচ্ছে এই বিদ্রোহে মানে 2 নম্বর পয়েন্ট, এই বিদ্রোহে ধর্মীয় ভাবাদর্শের অনুপ্রাণ হিসেবে কাজ করেছিল। 3. এডওয়ার্ড ও গ্যারাট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসেবে চিহ্নিত করেছেন। 4. লেস্টার হ্যাচিনসন মনে করেন যে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজেদের দেশ বা ধর্মকে রক্ষা করা। 5. সন্ন্যাসী ফকির ছাড়া সাধারণ দরিদ্র মানুষদের যোগদান এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল। 6. বিদ্রোহের নেতৃত্ব বিদ্রোহীদের মধ্যে থেকে জন্ম নিয়েছিল। 7. স্বতঃস্ফূর্ত আন্দোলন এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য। আর এই বিদ্রোহের বিস্তৃতি ও ব্যাপকতা ছিল বিশাল। বিশ্লেষণ শোনো। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব বলে চিহ্নিত করেছে। প্রকৃতিগত বিচারে সন্ন্যাসী ফকির বিদ্রোহটি ছিল ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন। উইলিয়াম হান্টার তাকে কৃষক বিদ্রোহ বলে আখ্যায়িত করেছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহে নিম্ন শ্রেণীর লোকেদের সমর্থন ছিল বেশি। একে অনেকে মহাজনী ব্যবসাতে, খাদ্যশস্যের দালালিতে, অশান্তির সময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। তবে বিদ্রোহীদের অনেকে কৃষিকাজও লিপ্ত ছিল। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে 100 বছর পর বাংলায় যে বিপ্লববাদী আন্দোলন শুরু হয় এই বিদ্রোহ ছিল তার অগ্রদূত। এবার দেখো একটু টুকরো কথায় পাগলাপন্থীদের বিদ্রোহ প্রথম পর্ব 1825 থেকে 27 খ্রিস্টাব্দ। পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর পরগনাতে গারো উপজাতিভুক্ত বাউল
বা পাগলাপন্থী ধর্মে দীক্ষিত মানুষেরা করম শাহ ও তার পুত্র টিপু শাহের নেতৃত্বে যে নতুন ধর্মীয় আন্দোলন সংগঠিত করেছিল তা পাগলাপন্থীদের বিদ্রোহ নামে পরিচিত আর কি। শেরপুর পরগনাতে গারো, হাজং ও হাড়িদের মতো উপজাতি সম্প্রদায়ের মানুষেরা করম শাহের নেতৃত্বে বাউল বা পাগলাপন্থী ধর্মে দীক্ষিত হয়ে সাম্যবাদী আদর্শে অনুপ্রাণিত হয়। এখানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে এবং ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের ফলস্বরূপ সরকার খাজনা বৃদ্ধি করলে এরা আন্দোলন করে। ডক্টর বিনয়ভূষণ চৌধুরীর মতে এই আন্দোলন আর কি পরবর্তীকালে জমিদার ও ব্রিটিশ সরকার বিরোধী হয়ে উঠেছিল। এবার দেখো বাংলায় ওয়াহাবি আন্দোলন 1822 থেকে 1831 খ্রিস্টাব্দ। বাংলায় মীর নিসার আলী বা তিতুমিরের 1782 থেকে 1831 খ্রিস্টাব্দের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন সংগঠিত হয়েছিল। ইতিহাসে এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তোমাদের প্রশ্ন আসে বারাসাত বিদ্রোহ কি, তাহলে বলবে বাংলায় মীর নিসার আলী বা তিতুমিরের 1782 থেকে 1831 খ্রিস্টাব্দের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন সংগঠিত হয়েছিল। ইতিহাসে এই আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। প্রধানত উত্তরপ্রদেশের রায়বরেলি সৈয়দ আহমেদ ব্রেলভির 1786 থেকে 1831 খ্রিস্টাব্দ আর কি দ্বারা অনুপ্রাণিত হয়ে তিতুমির বাংলায় ওয়াহাবি আন্দোলনে ঢাক দেন। ইসলামের শুদ্ধিকরণের জন্য আরব দেশে আব্দুল ওয়াহাব 1703 থেকে 1787 খ্রিস্টাব্দ নামে এক ব্যক্তি ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন। ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। তোমাদের প্রশ্ন আসলে ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ। ভারতে এই আন্দোলনের সূত্রপাত করেন দিল্লির এক মুসলিম শাহ ওয়ালিউল্লাহ 1703 থেকে 1787 খ্রিস্টাব্দ। কিন্তু এর প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির সৈয়দ আহমেদ ব্রেলভি বা সৈয়দ আহমেদ। তিতুমির হজ করতে গিয়ে সৈয়দ আহমদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেন। কারণ কি ছিল? ওয়াহাবি আন্দোলন ছিল প্রধানত ইসলামের পুনরুজ্জীবনবাদী আন্দোলন। সৈয়দ আহমেদ ব্রিটিশ অধিকৃত ভারতকে দারুল হারব বা বিধর্মীদের দেশ হিসেবে অভিহিত করেন এবং ধর্মযুদ্ধের দ্বারা এই দেশকে দারুল ইসলাম বা ইসলামের পবিত্র ভূমিতে পরিণত করার আহ্বান জানান। তিতুমির প্রধানত সৈয়দ আহমদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তাই সৈয়দ আহমদের মতো তিতুমিরের আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ। পাশাপাশি সুদখোর মহাজন, জমিদার ও নীলকরদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও তার আন্দোলনের লক্ষ্য ছিল। এই কারণে ডক্টর বিনয়ভূষণ চৌধুরী বলেছেন যে তিতুমিরের বিদ্রোহ ধর্মীয় পুনরুজ্জীবন হিসেবে শুরু হলেও তা প্রথমে জমিদার ও নীলকরদের বিরুদ্ধে এবং পরে ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। অসাধারণ সাংগঠনিক শক্তির অধিকারী তিতুমির দরিদ্র মুসলিমদের নিয়ে এক সংগঠন করে তোলেন। 1830 খ্রিস্টাব্দের 6 নভেম্বর তিতুমির প্রায় 300 অনুগামী নিয়ে কুড়ার জমিদার কৃষ্ণদেব রায়কে আক্রমণ করেন। মঈনুদ্দিন ও গোলাম মাসুম ছিলেন তিতুমির বাহিনীর যথাক্রমে প্রধানমন্ত্রী ও সেনাপতি। ইংরেজ রাজত্বের অবসানকল্পে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। বিস্তারক পরিণতি কি ছিল? তিনি 24 পরগনার মাদুরিয়া থানার অন্তর্ভুক্ত নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করে তার আন্দোলনের প্রধান কেন্দ্র স্থাপন করেন। বারাসাত মহকুমায় অবস্থিত বলে এই বিদ্রোহের অপর নাম হয় বারাসাত বিদ্রোহ। ধীরে ধীরে এই আন্দোলন নদিয়া, যশোর, 24 পরগনা, মালদহ, ঢাকা, রাজশাহী প্রভৃতি অঞ্চলে বিস্তার লাভ করে। তিতুমির মূর্তি পূজা, পীরদের পূজা ও সুদের টাকা কাটানোর বিরোধী ছিলেন। বাংলায় তিতুমিরের আন্দোলন প্রবল আকার ধারণ করে। ব্রিটিশ সরকারের বিদ্রোহ দমন করতে উদ্যোগী হয়। 1831 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন। কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়। তিতুমির এই অভিযানে প্রাণ হারায়। গোলাম মাসুম অন্যান্য বন্দী সেনাদের ফাঁসি হয়। ফলে এই বিদ্রোহ ধীরে ধীরে স্থিমিত হয়ে পড়ে। বৈশিষ্ট্য কি? বাংলায় ওয়াহাবি আন্দোলনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এক হচ্ছে ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তুলেছিল। 2, বহু নির্যাতিত হিন্দু এই আন্দোলনে যোগদান করেছিল। হিন্দু মুসলিমদের একত্রে যোগদান এই আন্দোলনের একটি অন্যতম বৈশিষ্ট্য। 3 হচ্ছে ধর্মীয় পুনরুজ্জীবনবাদী আন্দোলন হিসেবে শুরু হলো, পরে এটি আর্থ সামাজিক অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়েছিল। 4, এই আন্দোলনের আরো একটি বৈশিষ্ট্য হলো এটি মহাবীর্যের ক্ষেত্র তৈরি করেছিল। 5, এই আন্দোলনের মধ্য দিয়ে মুসলিম সমাজের সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়েছিল। 6, বাংলায় ওয়াহাবি আন্দোলনের অংশগ্রহণকারীরা অধিকাংশ ছিলেন সমাজের নিম্ন বর্গের মানুষ, আর ধর্মীয় অনুপ্রেরণা এই আন্দোলনের চালিকা শক্তি ছিল। বিশ্লেষণ কি? মূল ওয়াহাবি আন্দোলনের আদর্শ থেকে বাংলার ওয়াহাবি আন্দোলন পথভ্রষ্ট হয়েছিল বলে মনে করা হয়, কারণ ইসলামের শুদ্ধিকরণ ও ভারতকে ইসলামের দেশ দারুল ইসলামে পরিণত করতে গিয়ে বাংলায় ওয়াহাবিরা জমিদার বিরোধী আন্দোলনের জন্ম দিয়েছিল। অভিজিৎ দত্ত বলেছেন যে তিতুমিরের বারাসাত বিদ্রোহ ছিল আসলে অন্ধ মুসলিম জেহাদ। অন্যদিকে নরহরি কবিরাজকে ধর্মের আবরণে মোরা কৃষক বিদ্রোহ বলেছেন। অধ্যাপক রণজিৎ গুহ বলেছেন যে ওয়াহাবি আন্দোলন ছিল নিম্ন বর্গের মানুষদের মর্যাদা রক্ষার রাজনৈতিক লড়াই, কিন্তু একই সঙ্গে এই আন্দোলন ভারতবর্ষের সমন্বয়ের ঐতিহ্যকে আঘাত করে এবং মুসলিম বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেয়।
এবার দেখো তারিক ই মোহাম্মদিয়া, টুকরো কথায় তিতুমির বাংলা যে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত করেছিলেন তার নাম কি ছিল? তারিক ই মোহাম্মদিয়া। এর অর্থ হচ্ছে মোহাম্মদের পথ। অথবা গৌতম ভজ্র বলেন যে তিতুমির অনুগামীদের নিজেদেরকে হেদায়তি বা নির্দিষ্ট পথে পরিচালিত এবং আন্দোলনকে তারিকা ই মোহাম্মদিয়া বলতো, কিন্তু তিতুর আন্দোলনকে চলিত ভাষায় বাংলার ওয়াহাবি আন্দোলন বলা হয়। অধ্যাপক গৌতম ভজ্রের মতে তিতুর সময় ওয়াহাবি নামটি প্রচলিত ছিল না। কলভিন একে একদম স্থানীয় বলে উল্লেখ করেছেন। তিতুমিরের আন্দোলনের প্রকৃত নাম নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। তিতুমির আন্দোলনকে কেউ কেউ বলেন তারিকি মোহাম্মদিয়া, কেউ বলেন বাংলার ওয়াহাবি আন্দোলন, আবার কেউ বলেন বারাসাত বিদ্রোহ, আর কেউ বলেন ধর্মান্ধত মুসলমানদের কাণ্ড। এবার হচ্ছে ফরাজি আন্দোলন 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ। কৃষক সংগ্রামের ইতিহাসে বাংলা গৌরবোজ্জ্বল স্থানের অধিকারী। এই সমস্ত কৃষক বীজের মধ্যে ফরাজি আন্দোলন নিঃসন্দেহে উল্লেখযোগ্য। বর্তমান বাংলাদেশের ফরিদপুরে কৃষি অসন্তোষ ও ধর্মীয় প্রভাবের সংযুক্ত ফল ছিল ফরাজি আন্দোলন। ফরাইজ থেকে ফরাজি শব্দটির উৎপত্তি, এর অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। তাহলে এই যে ফরাজি মানে কি? ফরাজি অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই আন্দোলনে হাজী শরিয়তুল্লাহ ও তার পুত্র মোহাম্মদ মহসিন বা যার ডাকনাম হচ্ছে দুদু মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। শরিয়তুল্লাহ দেখো 1781 থেকে 1840 খ্রিস্টাব্দ। 1781 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামের এক কৃষক পরিবারে হাজী শরিয়তুল্লাহ জন্মগ্রহণ করেন। তিনি দেশেও ও বিদেশে, যেখানে মক্কা ও কায়রো, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। 1818 খ্রিস্টাব্দে বিদেশ থেকে দেশে ফিরে তিনি ইসলামের শুদ্ধিকরণ ও ধর্ম সংস্কারে আত্মনিয়োগ করেন। এ সময় তিনি ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্ম দেন। শরিয়তুল্লাহ ভারতবর্ষকে দারুল হারব বা বিধর্মী দেশ থেকে দারুল ইসলাম বা ইসলামের দেশে পরিণত করার ডাক দেন। এজন্য তিনি কলমা, রোজা, নামাজ, হজ প্রভৃতির উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কোরআনে নেই এমন সব ক্রিয়াকলাপ, উৎসব, অনুষ্ঠান বর্জনের কথা বলেন। এবার দেখো মোহাম্মদ মহসিন 1819 থেকে 1862 খ্রিস্টাব্দ। শরিয়তুল্লাহর মৃত্যুর পর ফরাজি আন্দোলনের দায়িত্ব নেন তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া। তিনি ঘোষণা করেন আল্লাহ হলেন জমির মালিক, এর কারণে জমির উপর খাজনা ধার্য করা ও খাজনা আদার অধিকার জমিদারদের নেই। তাই তিনি কৃষকদের খাজনা প্রদান বন্ধ, নীল চাষ না করার নির্দেশ দেন। তিনি তার সময়ে ফরাজি আন্দোলন ধর্মীয় আঙিনার বাইরে এসে আর্থ রাজনৈতিক ক্ষেত্রে প্রবেশ করেছিল। অসাধারণ সংগঠক মোহাম্মদ মহসিন ফরাজি আন্দোলনকে প্রভাবিত করে গোটা বাংলায় কয়েকটি হলকায় বিভাজিত করেন। হলকাগুলিতে অর্থ ও সৈনিক সংগ্রহ এবং জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য একজন করে খলিফা নিযুক্ত করেন। বিস্তার ও পরিণতি কি? ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাহাদুরপুর। ধীরে ধীরে আন্দোলন খুলনা, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ, বাকরগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, ঢাকা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1843 খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিনের অনুগামী সংখ্যা বেড়ে দাঁড়ায় 80,000। মোহাম্মদ মহসিনকে সরকার বেশ কয়েকবার বন্দী করে। 1860 খ্রিস্টাব্দে তাকে ব্রিটিশরা মুক্তি দেওয়ার পর 1865 খ্রিস্টাব্দে বাহাদুরপুর গ্রামে তার মৃত্যু হয়। মোহাম্মদ মহসিনের মৃত্যুর পর তার পুত্র নোয়া মিয়া আন্দোলনের নেতৃত্ব দেন। নোয়া মিয়া ধর্ম সংস্কারের দিকে বেশি নজর দিলে আন্দোলন দুর্বল হতে থাকে এবং ধীরে ধীরে সেটি স্থগিত হয়ে পড়ে। বৈশিষ্ট্য কি? এক হচ্ছে ফরাজি আন্দোলন বর্তমান বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। ওয়াহাবি আন্দোলনের মতো তার ব্যাপক বিস্তার ছিল না। 2. নরহরি কবিরাজ প্রমুখের মতে ফরাজি আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন। 3. মোহাম্মদ মহসিন কৃষকদের মধ্যে অর্থনৈতিক মুক্তির কথা প্রচার করেছিলেন, ফলে এই আন্দোলন নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়ে উঠেছিল। 4. ডক্টর অভিজিৎ দত্ত মনে করেন যে এই আন্দোলন বৈপ্লবিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। 5. ফরাজি আন্দোলনের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা নীল চাষ না করতে চাইলেও তার বিলোপ চায়নি। এরা জমিদারি প্রথার উচ্ছেদ চায়নি। সংকীর্ণ ধর্মবোধ ছিল এই আন্দোলনের অপর বৈশিষ্ট্য। আর আন্দোলনকারীরা ব্রিটিশ বিচারালয়ের বিরুদ্ধে বিকল্প হিসেবে স্থানীয় আদালত বসাতেন। 9. আন্দোলন চালাবার জন্য তারা কর সংগ্রহ করতেন। 10. উইলিয়াম হান্টার এই আন্দোলনের মধ্যে শ্রেণী সংগ্রামের বীজ লক্ষ্য করে একে সাম্যবাদী প্রজাতান্ত্রিক আন্দোলন বলে চিহ্নিত করেছেন। বিশ্লেষণ কি? এই আন্দোলনের উদ্দেশ্য প্রকৃতি নিয়ে ঐতিহাসিকরা বিস্তর আলোচনা করেছেন। ডক্টর অভিজিৎ দত্ত মনে করেন যে ফরাজি আন্দোলনকারীরা বাংলা থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ চেয়েছিল। আবার অনেকের মতে তারা ব্রিটিশ বিরোধিতা ছিল অস্পষ্ট। এই আন্দোলন শরিয়তুল্লাহের আমলে ধর্মীয় উদ্দেশ্যেই পরিচালিত হতো, কিন্তু তার পুত্র মোহাম্মদ মহসিনের সময় আন্দোলন ধর্মের গণ্ডি পেরিয়ে কিছুটা কৃষক আন্দোলনের দিকে ঝুঁকেছিল। ফরাজি আন্দোলন বিশ্লেষণ করলে দেখা যায় যে এই আন্দোলন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে পারেনি। অধ্যাপক শশীভূষণ চৌধুরীর মতে ধর্মের বাইরে এসে ফরাজিরা কৃষকদের ঐক্যবদ্ধ করতে পারেনি। এই আন্দোলন শ্রেণী সংঘর্ষে পরিণত হয়েছিল বলে উইলিয়াম হান্টার মত প্রকাশ করেছেন। অধ্যাপক নরহরি কবিরাজের
মতে দুদুমিয়া জমিদার ও নীলকরদের বিরুদ্ধে দরিদ্র নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে তাদের নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। এবার দেখো সময় সারণী 1763 থেকে 1800 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, 1818 থেকে 1906 খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলন, 1822 থেকে 1831 খ্রিস্টাব্দে বাংলায় ওহাবি আন্দোলন, 1825 থেকে 27 খ্রিস্টাব্দে পাগলাপন্থীদের বা পাগলপন্থীদের বিদ্রোহ। এরপরে দেখো নীল বিদ্রোহ 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে কৃষক উপজাতি আন্দোলনের চরিত্রগত পরিবর্তন ঘটেছিল। এই পর্বে কৃষকরা নিজেদের দাবি দাবা পূরণের জন্য আন্দোলনে সামিল হয়েছিল। লুই বোনো বা লুই মেনার্ড নামে জনৈক ফরাসি ভারতে প্রথম নীলের চাষ শুরু করার পর ক্যারল ব্লুম নামে এক ইংরেজ হুগলিতে প্রথম নীলকুঠি স্থাপন করেন। তা যদি বলা হয় ভারতে নীল চাষ কে শুরু করেন, লুই বোনো বা লুই মেনার্ড নামে একজন ফরাসি ভারতে প্রথম নীল চাষ শুরু করেন। আর ক্যারল ব্লুম নামে এক ইংরেজ হুগলিতে প্রথম নীলকুঠি স্থাপন করেন। তার প্রথম নীলকুঠি ভারতে স্থাপন হয় ক্যারল ব্লুম করেন। কোথায়? একজন ইংরেজ তিনি ক্যারল ব্লুম হুগলিতে। এই নীলের চাষকে কেন্দ্র করে এখানে নীল বিদ্রোহের সূত্রপাত হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের হওয়ার জন্য সেখানে বস্ত্র রং করার জন্য নীলের চাহিদা বৃদ্ধি পায়। এছাড়া এ সময় ফ্রান্সের নেপোলিয়নের সেনাবাহিনী নীল রঙের পোশাক রং করার জন্য নীলের চাহিদা আকর্ষণ হয়। ভারতের বিস্তীর্ণ অঞ্চলে স্বাভাবিকভাবে নীলের চাষ শুরু হয়, কিন্তু এর মধ্যে বাংলার নীল ছিল সর্বোৎকৃষ্ট, মানে বাংলায় খুব ভালো নীল হতো। 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে কোম্পানির একচাটিয়া ব্যবসা বন্ধ হলে অনেকে ব্যবসা ছেড়ে নীল চাষে মন দেয়, কারণ এখানে বিনিয়োগের লাভ্যাংশ ছিল প্রচুর, ফলে নীলের চাষে অনেকে উৎসাহিত হয়। কারণ নীল বিদ্রোহের পশ্চাতে বিভিন্ন কারণ দায়ী ছিল। এক হচ্ছে নিজ আবাদি প্রথার পরিবর্তে রায়তি প্রথার প্রসার ঘটলে কৃষকদের পক্ষে তার সমস্যায় পরিণত হয়। দুই, দাদন বা রায়তি প্রথা কৃষকদের নীলকরদের দাসে পরিণত করেছিল, মানে নীলকররা তাদের কিছু পয়সা দিয়ে নীল চাষ করতে বাধ্য করতো, একে বলছে দাদন দেওয়া আর কি। তিন হচ্ছে 1830 খ্রিস্টাব্দে পঞ্চম আইন বা রেগুলেশন 5 এর দ্বারা নীলকররা নীল চাষ না করলে চাষিদের অভিযুক্ত করতে পারত। 4, নীলকরদের দ্বারা নীল চাষীদের নানা প্রকার অত্যাচারের সম্মুখীন হতে হতো, যার মধ্যে ছিল তাদের কৃষি সামগ্রী, জমি প্রভৃতি কেড়ে নেওয়া, পরিবারের উপর অত্যাচার প্রভৃতি। 5, নীল চাষের ফলে কৃষকদের অন্যান্য ফসলের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয় এবং তারা প্রভূত সমস্যার সম্মুখীন হয়। যে জমিতে নীল হয় সেই জমিতে অন্য ফসল হতো না আর কি। ভালো হচ্ছে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ বা অধিকার কোনোটাই নীল চাষীদের ছিল না। 7, বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য যেমন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ প্রভৃতি বাংলার মানুষদের সচেতনতা বৃদ্ধি করে। নীল চাষীরা তাদের দুরবস্থার কথা জানিয়ে ইংরেজ সরকারের কাছে প্রতিকার প্রার্থনা করে, কিন্তু সরকার তাদের বক্তব্যে কর্ণপাত না করলে তারা নীল চাষ করতে অস্বীকৃত হয় এবং শেষে বিদ্রোহে সামিল হয়। বিস্তার ও ফলাফল। নদিয়া জেলার চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নামে দুই ভাই কৃষকদের সংগঠিত করেন। এছাড়া নড়াইলের জমিদার রামরতন মল্লিক ও মালদহের রফিক মন্ডল আন্দোলনের নেতৃত্ব দেন। ধীরে ধীরে আন্দোলন রাজশাহী, খুলনা, পাবনা, যশোর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহ দমনের জন্য সরকার তার সর্বশক্তি প্রয়োগ করে পুলিশ, মিলিটারি থেকে শুরু করে রণতরী কিছুই বিদ্রোহ দমনের জন্য বাদ যায়নি। নীল বিদ্রোহের ফলাফল ছিল তাৎপর্যপূর্ণ। এক হচ্ছে এই বিদ্রোহের ফলে 1860 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর নীল তদন্ত কমিশন গঠিত হয়। 2, কমিশনের সুপারিশ অনুযায়ী 1868 খ্রিস্টাব্দে নীল চুক্তি আইন রদ করা হয়। 3, নীলকররা এখানে নীল চাষে অর্থ বিনিয়োগ বন্ধ করে বিহার ও পার্বত্য এলাকায় চা শিল্পে বিনিয়োগ করতে শুরু করে। 4, নীল বিদ্রোহের সাফল্য বাঙালি জাতীয়তাবাদ প্রসারে সহায়তা করে। শিশির কুমার ঘোষ লিখেছেন, নীল বিদ্রোহী সর্বপ্রথম ভারতবাসীকে সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল। বৈশিষ্ট্য কি? বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে নীল বিদ্রোহ অন্যান্য বৈশিষ্ট্য স্বাক্ষর রেখেছিল, যথা এক হচ্ছে নীল বিদ্রোহের ফলে এখানে নীলের চাষ বন্ধ হয়ে যায়। 2, ব্যাপকতার দিক থেকে এই আন্দোলন স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিল। নদিয়া, বারাসাত, মালদহ, ফরিদপুর, যশোর, খুলনা সহ বাংলার এক বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। 3, নীল বিদ্রোহীদের সংঘবদ্ধতা এই আন্দোলনের অপর বৈশিষ্ট্য। 4, এই বিদ্রোহে কৃষক ও জমিদাররা যৌথভাবে নীলকরদের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। 5 হচ্ছে নীল বিদ্রোহের অপর অন্যতম বৈশিষ্ট্য হলো এই বিদ্রোহে মধ্যবিত্ত সম্প্রদায়ের সমর্থন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ বিভিন্ন পত্র পত্রিকায় আন্দোলনকে নৈতিক সমর্থন জুগিয়েছিল। 6, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত এই নীল বিদ্রোহ গণ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয়েছিল। 7, এই বিদ্রোহ বাংলা তথা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ধারণা সঞ্চার করতে সক্ষম হয়। 8, এই বিদ্রোহে কিছু ইউরোপীয় ধর্মযাজক পরোক্ষভাবে বিদ্রোহীদের সাহায্য করেছেন, তাদের মধ্যে রেভারেন্ড লং ছিলেন উল্লেখযোগ্য। ব্রিটিশ রাজত্বকালে বাংলার নীল বিদ্রোহ ছিল প্রথম বিপ্লব। এবার দেখো বিশ্লেষণ। নীল বিদ্রোহ ছিল একটি প্রকৃত গণ আন্দোলন। এতে সমাজের বিভিন্ন শ্রেণী জাতপাত ভুলে অংশগ্রহণ করেছিল।
ক্যালকাটা রিভিউ এই বিদ্রোহের প্রসঙ্গে লিখেছিলেন, এটা একটা বিদ্রোহ, সমগ্র দেশই এতে যোগ দিয়েছে। কিন্তু অধ্যাপক চিত্রব্রত পালিত একে নীলকরদের সঙ্গে বাঙালি জমিদারদের সংঘাত বলে বর্ণনা করেছে। নীল চাষীদের আন্দোলন হওয়ার নীল বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা হয়। পিটার গ্রান্ট বাংলার ছোটলাট ছিলেন, নীল বিদ্রোহকে লক্ষ লক্ষ লোকের তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশ বলেছেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশে তার কৃষকদের সম্বন্ধে নিশ্চয়ই গর্ব করতে পারে। বাংলাদেশ তার কৃষকদের সম্বন্ধে নিশ্চয়ই গর্ব করতে পারে। নীল আন্দোলন আরম্ভ হওয়ার পর থেকে বাংলাদেশের রায় যে নৈতিক শক্তির স্পষ্ট পরিচয় দিয়েছে তা অন্য দেশের কৃষকদের মধ্যে দেখা যায় না। মানে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় খুব গর্ব করেছিলেন এই নীল বিদ্রোহ নিয়ে। এরপর দেখো একটু টুকরো কথায়, পাবনার কৃষক বিদ্রোহ 1870 খ্রিস্টাব্দ। বর্তমানে বাংলাদেশ চাষীদের বিরোধিতা ও প্রতিরোধ 19 শতাব্দীর শেষ পর্যন্ত চলেছিল। এই পর্বের উল্লেখযোগ্য আন্দোলন হলো পাবনার কৃষক বিদ্রোহ। সমৃদ্ধশালী এই জেলায় বছরে দুবার ফসল ফলত, যে পাবনা জেলা যেখানে 1859 খ্রিস্টাব্দে 10 নং আইন অনুযায়ী এখানে 50 জন চাষী জমিতে স্বত্বাধিকার পেয়েছিল। সরকার পাবনার কৃষকদের জমির স্বত্বাধিকার না দিয়ে তাদের দখলি স্বত্বাধিকার নষ্ট করার চেষ্টা করে। এর সঙ্গে যুক্ত হয়েছিল রাজস্বের চড়া হার, আপওয়াব এবং সেটি আদায় অত্যাচার। ফলে এখানে কৃষকেরা অ্যাগ্রারিয়ান লীগ বা 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে আন্দোলন করে। ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বাকরগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রাজশাহীতে ক্রমশ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই আন্দোলন সশস্ত্র অভ্যুত্থানে পরিণত হয়নি। এইসব বিদ্রোহের পরিণতিতে 1886 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অবশ্য লীগ এই আন্দোলনকে সমালোচনা করে। দুঃখ দুর্দশা, প্রত্যক্ষ কারণগুলির প্রতিকার ও নিয়মতান্ত্রিক পথে আইনের সাহায্য নিয়ে আন্দোলন পরিচালনা করা এই বিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল। এবার দেখো সময় সারণী, ঔপনিবেশিক আমলের প্রতিরোধ ও বিদ্রোহ। 1773 খ্রিস্টাব্দে ভারতে নীল চাষের সূচনা হয়। 1830 খ্রিস্টাব্দে পঞ্চম ও সপ্তম আইন পাশ হয়। 1859-60 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়। 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটক প্রকাশিত হয় আর নীল কমিশন গঠিত হয়। 1870 খ্রিস্টাব্দে পাবনার কৃষক বিদ্রোহ সংগঠিত হয়। 1873 খ্রিস্টাব্দে পাবনায় কৃষক সংগঠন প্রতিষ্ঠা হয়। 1892 খ্রিস্টাব্দে অষ্টম আইন পাশ হয়। 1898 খ্রিস্টাব্দে কৃত্রিম নীল রং আবিষ্কৃত হয়। এইটা হচ্ছে মূল পয়েন্ট। 1898 খ্রিস্টাব্দে কৃত্রিম নীল রং আবিষ্কার হয়। আর এই কৃত্রিম নীল রং আবিষ্কার হওয়ার ফলে নীল চাষের চাহিদা কিন্তু আর থাকে না। ইংল্যান্ডের নীলের আর প্রয়োজনটা ফুরিয়ে যায়, কারণ কৃত্রিম নীল দিয়ে তাদের রঙের চাহিদা মিটে যেত। তার জন্য আর নীল চাষ লাভজনক থাকে না এবং এই জন্য নীল চাষ তারা বন্ধ করতে বাধ্য হয় এবং আন্দোলনের ফলেও তারা নীল চাষ করতে, ব্রিটিশরা নীল চাষ করতে বন্ধ করে এবং এখানেই শেষ হয়। শুনে আজকে এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।